সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় মানুষের ঢল, জয় বাংলা স্লোগানে বিদায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ঈদ সামনে রেখে জাল টাকার কারখানায় ডিবির অভিযান, বিপুল জাল নোট সরঞ্জাম সহ গ্রেফতার ৩। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ফরিদপুরে বাসে চাঁদাবাজি, অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাম সংকটে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সরকারের সব কার্ড ব্যর্থ হলে লাল কার্ড দেখাবো নাসিরুদ্দিন পাটোয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মোহাম্মদপুরে প্রকাশ্যে ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষেধ করল বিজেপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যুদ্ধ থেকে আর পিছু হটার সুযোগ নেই, ইরানের হুঙ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্পের জন্য ইরানের সঙ্গে সম্পর্ক ঝুঁকিতে ফেলবে না চীন, বিশ্লেষক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে বর্ষিয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা হয়েছে। নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সকাল 11টায় এই জানাজা অনুষ্ঠিত হয়। পরে জয় বাংলা স্লোগানে তাকে বিদায় জানান দলীয় সমর্থক ও নেতাকর্মীরা। জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী, প্রয়াতের বড় ছেলে সাবেদুর রহমান সমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ। এর আগে মরদেহ জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে বর্ষিয়ান রাজনীতিককে একনজর দেখতে ও শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় কফিন। সাবেক এই মন্ত্রীর রাজনৈতিক জীবন ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে বক্তব্য দেন বিভিন্ন দলের নেতারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা শাহাদাত হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাজনৈতিক ক্যারিয়ারে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। মীরসরাইয়ের সন্তান হলেও বৃহত্তর চট্টগ্রামের জন্য কাজ করে গেছেন। চট্টগ্রামের উন্নয়নে তার অবদানের জন্য মানুষ তাকে স্মরণ করবেন। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে তার ভূমিকা চিরদিন মনে রাখতে হবে। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। সারা জীবন তার সঙ্গে রাজনীতি করেছে। সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, পাকিস্তান আমল থেকে উনার সঙ্গে আমার স্মৃতি। চট্টগ্রামের উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছেন। তিনি কথা শুনতেন। চট্টগ্রামের ইতিহাসে মোশাররফ হোসেন এক অবিস্মরণীয় নাম হয়ে থাকবে। মোশাররফ হোসেনের সন্তান সাবেদুর রহমান বলেন, দীর্ঘদিন আইসিইউতে থাকার পর তিনি চলে গেছেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের উন্নয়নে উনি কাজ করেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। শ্রদ্ধা জানান সিপিবি নেতা মোহাম্মদ শাহ আলম, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, গেরিলা বাহিনী, মীরসরাই অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের নেতারা। জানাজায় অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। পরে মরদেহের কফিন অ্যাম্বুলেন্সে ওঠানোর পর হাজারো সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান শোনা যায়। নেতাকর্মীরা মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ থেকে বেরিয়ে আসেন। এ সময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়েছিল। অ্যাম্বুলেন্সটি মীরসরাইয়ের ধুমগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর। দুর্নীতি দমন কমিশনে দুদক করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। আইনজীবী তাসলিমা জাহান জানান, মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়েও আবেদন করেছিলেন আনিস আলমগীর। তবে আবেদনটি নাকচ করা হয়েছে। তাকে সশরীরে হাজিরা দিতে আদেশ দিয়েছেন আদালত। আইনজীবী সূত্র জানায়, আজ এই মামলার ধার্য দিন ছিল। এজন্য আদালতে হাজিরা দিতে আসেন আনিস আলমগীর। তার পক্ষে ৩টি বিষয়ে আদালতে পৃথক আবেদন করা হয়।
বিষয়গুলো হল স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মাওকুফ ও বিদেশে যাওয়ার অনুমতি। আদালত শুনানি নিয়ে আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেন, ব্যক্তিগত হাজিরা মাওকুফের আবেদন নামঞ্জুর করেন। এছাড়া অপর আবেদনটির বিষয়ে আদেশে আদালত বলেন আনিস আলমগীর 1 মাস বিদেশে থাকতে পারবেন। শুনানি শেষে আনিস আলমগীর প্রথম আলোকে বলেন তার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত, তবে তাকে সশরীরে হাজিরা দিতে হবে। তিনি মামলা থেকে তো রক্ষা পাচ্ছেন না। তিনি আশা করেন বর্তমান সরকার তাকে হাজিরানি থেকে রেহাই দেবেন। গত 15 জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। গত 28 জানুয়ারি তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। গত 11 মার্চ এই মামলায় তার জামিন মঞ্জুর হয়। আরও জানিয়ে দেব, ঈদ সামনে রেখে জাল টাকার কারখানায় ডিবির অভিযান, বিপুল জাল নোট সরঞ্জামসহ গ্রেপ্তার 3। রাজধানীর উত্তরাপূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ আন্তজেলা জাল টাকা তৈরির চোরাকারবারি দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন মুজিবুর রহমান, দুলাল মৃধা ও মামুন। মুজবর কারমে বেলা 12:30টার দিকে উত্তরা পূর্ব থানাধীন সমবায় বাজার বিডিআর মার্কেটের সামনে ও বেলা 2টার দিকে গাজীপুর মহানগরস্থ বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ। বৃহস্পতিবার 14 মে বেলা 12টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। ডিএমপি ডিবি প্রধান বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকা চক্রের বিষয়ে আমরা মনিটরিং করছি। এই মনিটরিংয়ের মধ্যেই আমরা জানতে পারি জাল টাকা তৈরি ও বিক্রয়ের চোরাকারবারির একটি দল উত্তরা পূর্ব থানাধীন সমবায় বাজার বিডিআর মার্কেটের সামনে জাল টাকা কেনা বেচা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে মুজিবুর রহমানকে 4 লাখ টাকার জাল নোট ও জাল টাকা বিক্রয়ের 40,000 আসল টাকা সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মুজিবুর রহমানের স্বীকারোক্তি ও তার দেখানো অনুযায়ী গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকা হতে অপর আসামি দুলাল মৃধা ও মামুনদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে আসামিদের হেফাজত থেকে আরও 30 লাখ জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, 3টি কালার প্রিন্টার, একটি রোল সোনালী রঙের ফয়েল পেপার, 200টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপ সম্বলিত সাদা কাগজ, 100টি এক পাশে 1000 টাকার প্রিন্ট করা কাগজ, অপর পাশে সাদা, 2 লিটারের 2টি তরল জাতীয় গাম, একটি কাটার ও জলছাপ বসানো 2টি ডিভাইস উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। আর জাল টাকা বানানোর জন্য প্রিন্টিং প্রেস থেকে একজন কর্মচারী নিয়োগ দিয়েছিল তারা। গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট ও বিপণী বিতানে তাদের তৈরিকৃত জাল টাকাগুলো তাদের বিভিন্ন সহযোগীর মাধ্যমে বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। জাল টাকা কারবার সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। এদিকে ফরিদপুরে বাসে চাঁদাবাজি, অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস দাঁড় করিয়ে রেখে ও চেকারকে চাকু দেখিয়ে চাঁদাবাজি সহ ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে 2 যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই 2 যুবককে পুলিশ আটক করলেও থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার 12 মে বিকেল 4:30টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙা বাসস্ট্যান্ডের অদূরে সার্বিক পরিবহনের যাত্রীবাহী বাসের চেকারে অস্থায়ী কাউন্টারে শ্রমিককে দেশীয় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে এ ঘটনায় জড়িত শোয়েব মোল্লা 30 ও সোহান মুন্সি 28 নামের 2 যুবককে আটক করে থানা পুলিশ। খবর পেয়ে থানায় গিয়ে ওসির কাছে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেন ওই বিএনপি নেতা। অভিযুক্তদের মধ্যে শোয়েব মোল্লা হোগলাডাঙ্গি সদরদিয়া এলাকার বাসিন্দা ও সাবেক কাউন্সিলর লিয়াকত মোল্লার ছেলে এবং সোহান মুন্সি কাপুরিয়া সদরদিয়া এলাকার শাহে মুন্সির ছেলে। তাদের বিরুদ্ধে আগে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে মিশে বিভিন্ন বাস কাউন্টারে ও টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং বর্তমানে স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে মিশে একই কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে একাধিক সূত্রে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ভাঙা বাসস্ট্যান্ডের অদূরেই মহাসড়কের পাশে সার্বিক পরিবহনের অস্থায়ী চেকার রয়েছে, যেখানে প্রতি ট্রিপের বাস এসে দাঁড়িয়ে যাত্রী তুলে থাকে।
ঘটনার সময় দায়িত্বে ছিলেন রবিন নামের এক শ্রমিক। তার বাড়ি মাদারীপুরে। একটি বাসের চেকারের দায়িত্বকালে সেখানে একটি মোটরসাইকেলে এসে পৌঁছায় ওই দুই যুবক। এ সময় তারা রবিনকে চাকু দেখিয়ে নিয়মিত টাকা দেওয়ার দাবি করে এবং তার কাছে থাকা টাকা নিয়ে যায়। তাছাড়া যাত্রীভর্তি বাসটিকে আধা ঘন্টার বেশি সময় দাঁড় করে রাখেন তারা। পুরো ঘটনাটি একটি সিসি ক্যামেরায় ধরন হয়েছে। তাতে দেখা যায় একটি বাস দাঁড়িয়ে থাকা অবস্থায় বিকেল 4:05 একটি মোটরসাইকেলে করে আসে সাদা শার্ট পরিহিত সোহানসহ 2-3 জন যুবক। এ সময় রবিনের সঙ্গে তারা বাগবিতণ্ডায় লিপ্ত হন। এভাবে বিকেল 5:09 পর্যন্ত তাদের অবস্থান করতে দেখা যায়। এর মধ্যে 4:34 থেকে 5টা পর্যন্ত একটি বাস দাঁড়িয়ে থাকে সেখানে এবং আরও একটি বাসও আটকা পড়ে। এ ঘটনায় খবর পেয়ে থানা পুলিশ এসে ওই দুই যুবককে আটক করে নিয়ে যায়। তবে ঘটনাটি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন ভাঙাই পরিবহনটির দায়িত্বরত ব্যক্তিরা। আরও জানিয়ে দেব, হাম সংকটে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। দেশে হামের ভয়াবহ সংক্রমণ পরিস্থিতিকে একটি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে এর পেছনে দায়ী ব্যক্তিদের শনাক্ত ও শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার সকালে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী তা লত্রটি উল্লেখ করেন যে হাম পরিস্থিতি অত্যন্ত জটিল হলেও সরকার তা নিয়ন্ত্রণে নিবিড়ভাবে কাজ করছে। তিনি বলেন, হাম সংক্রমণ পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগের মতো হলেও সরকার এই সংকট অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বেশিরভাগ জেলাতেই টিকাদান শেষ হয়েছে, বাকি শিশুদেরও টিকার আওতায় আনা হবে। মন্ত্রী আরও জানান যে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আগামী জুন মাসের মধ্যেই দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল বিতরণ কার্যক্রম শুরু হবে। বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে এবং সরকারি তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। একসময় যে রোগটি প্রায় নির্মূলের পথে ছিল, সেখানে কেন এত প্রাণহানি ঘটছে এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন যে দুর্যোগ পরবর্তী তদন্তের মাধ্যমে সংকটের প্রকৃত কারণ ও অবহেলার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে। তার মতে, হামের এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে ওঠার পর এমন সংকটময় পরিস্থিতির পেছনে কারা দায়ী তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকার আপোষহীন থাকবে। এদিন ইপিআই কার্যক্রমকে আরও বেখনা করতে সরকারকে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন উপহার দেয় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। চিকিৎসকদের মতে সময়মতো টিকা প্রদানের ঘাটতি হামের এই মহামারীর মূল কারণ। যদিও বর্তমানে 98% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলে দাবি করা হচ্ছে, তবুও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। এদিকে সরকারের সব কার্ড ব্যর্থ হলে লাল কার্ড দেখাবো নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সরকারের বিভিন্ন নীতি ও সেবার কঠোর সমালোচনা করে বলেছেন, বাজারে অনেক ধরনের কার্ড এলেও কৃষকরা প্রকৃত সুবিধা পাচ্ছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বুধবার 13 মে বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকের সংকট নিরসনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের দেওয়া সব কার্ড বা প্রতিশ্রুতি যখন ব্যর্থ হয়ে যাবে তখন জনগণের পক্ষ থেকে তারা সরকারকে লাল কার্ড দেখাবেন। তিনি কেবল একটি কার্ড হাতে ধরিয়ে দেওয়ার পরিবর্তে প্রান্তিক মানুষের সেবার মান খতিয়ে দেখার উপর জোর দেন। সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার বাংলাদেশের সীমান্তে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে জানান, কোনো ধরনের উস্কানি বা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না। এই বিষয়ে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিপরীতে বাংলাদেশের সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং সময়োচিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এনসিপির এই নেতা মনে করেন, সীমান্তের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সভার প্রধান বক্তা এবং 21 পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম দেশের বর্তমান কৃষি পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেন। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে চলতি মৌসুমে দেশে 5 থেকে 7% বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির প্রভাবে ভবিষ্যতে দেশে খাদ্য সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে বাজারে মূল্যস্ফীতি বা নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে। তার মতে, কৃষির এই সংকট মোকাবিলায় সরকারকে এখনই কার্যকর দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। কৃষি অর্থনীতিবিদ ড জাহাঙ্গীর আলম প্রতি বছর বাজেটের আকার বাড়লেও কৃষি খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, দেশের অর্থনীতির প্রাণভোমরা হিসাবে মোট বাজেটের অন্তত 10% কৃষি খাতে বরাদ্দ দেওয়া উচিত।
এছাড়া কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে একটি স্বতন্ত্র প্রাইস কমিশন গঠন করা এখন সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন। সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে কৃষকদের সুরক্ষা এবং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন। আরও জানিয়ে দেব, মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট। রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে সংঘবদ্ধ ছিনতাইয়ের কবলে পড়েছে এক কলেজ শিক্ষার্থী। কোচিং শেষ করে রিকশাযোগে বাসায় ফেরার পথে তিনি এ ছিনতাইয়ের শিকার হন। সোমবার ১১ মে বিকেল ৫টা ৩৭ চানমিয়া হাউজিংয়ের ১ নম্বর গেইটের সামনে ঘটনাটি ঘটে। পরে থানায় গেলে মামলা না নিয়ে ভুক্তভোগীকে মোবাইল হারানোর সাধারণ ডায়েরি জিডি করতে বলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সিদ্দিক শ্রেষ্ঠ ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, রিকশা চানমিয়া হাউজিং এলাকায় পৌঁছালে কালো প্যান্ট ও সাদা শার্ট পরা এক ব্যক্তি হঠাৎ রিকশার সামনে এসে দাঁড়ায়। এতে রিকশার চাকা তার গায়ে লাগলে তিনি যাত্রীকে গালাগালি শুরু করেন। এই সময় আশপাশে আগে থেকেই অবস্থান করা মুখে মাস্ক পরা আরও ৪ জন সেখানে যোগ দেয়। তাদের মধ্যে ২ জন রিকশায় উঠে ধারালো ছুরি দেখিয়ে যাত্রীকে ভয় দেখায় এবং তার মোবাইল ফোন, টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে এনআইডি কার্ড, ব্যাংকের এটিএম কার্ড সহ সবকিছু নিয়ে নেয়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী ৫টা ৩৭ 4 থেকে ৫টা ৩৮ ২১ মধ্যে পুরো ঘটনাটি ঘটে এবং তারা মোবাইলের পাসওয়ার্ড পর্যন্ত জেনে নেয়। ভুক্তভোগীর বাবা নূরে আলম সিদ্দিক বলেন, ছিনতাইয়ের পর তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে মোবাইল হারানোর জিডি করার পরামর্শ দেয়। তার দাবি, তার ছেলের একটি আইফোন 17 প্রো ম্যাক্স, এয়ারবাডস, মানিব্যাগ, এনআইডি ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে তার ছেলে মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয়ভাবে জানা যায়, দে ধাক্কা নামে একটি কিশোর গ্যাংগ্রুপ জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী মোহাম্মদপুর বাঁশবাড়ি এলাকার শীর্ষ ছিনতাইকারী রাব্বি ওরফে ১৪ রাব্বি এবং আগুন ওরফে ভাক্কা আগুনের নেতৃত্বে এই চক্র বাঁশবাড়ি, বাসস্ট্যান্ড, চানমিয়া হাউজিং ও শিয়া মসজিদ এলাকায় সক্রিয়ভাবে ছিনতাই করে আসছে। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেসবাহউদ্দিন বলেন, অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে এবং মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ভুক্তভোগী থানায় আসার পর মামলা করতে বললেও তিনি জিডি করতে চান, তাই জিডি নেওয়া হয়েছে। আরও জানিয়ে দেব, পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি। প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করে নতুন নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে পশু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে ফিটনেস সার্টিফিকেট বা উপযুক্ততা সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা হাইকোর্টের ২০১৮ সালের ১৬ আগস্টের নির্দেশনা অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ ও খোঁজা মহিষ সহ কোনো পশু জবাই করা যাবে না, যদি না সংশ্লিষ্ট পশুটিকে জবাইয়ের উপযুক্ত বলে সনদ দেওয়া না হয়। এতে আরও বলা হয়, পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি ভেটেরিনারি সার্জন যৌথভাবে এই সনদ দিতে পারবেন। তবে তাদের লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স ১৪ বছরের বেশি অথবা বয়স, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য রোগের কারণে সেটি স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে। যদি কোনো ব্যক্তি এই সনদ না পান, তাহলে তিনি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আরও স্পষ্ট করেছে, কেবল নির্ধারিত কসাইখানা বা স্থানীয় প্রশাসনের অনুমোদিত স্থানে পশু জবাই করা যাবে। কোনো উন্মুক্ত জনসমাগম স্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, ১,০০০ রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বলেও সতর্ক করেছে রাজ্য সরকার। একই সঙ্গে জানানো হয়েছে, ১৯৫০ সালের আইনের আওতায় এসব অপরাধ আমলযোগ্য হিসেবে বিবেচিত হবে। আরও জানিয়ে দেব, যুদ্ধ থেকে আর পিছু হটার সুযোগ নেই, ইরানের হুঙ্কার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেছেন, যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ইরানের পিছু হটার কোনো সুযোগ নেই এবং দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে। তিনি দাবি করেন, যুদ্ধে ইরানি বাহিনী শত্রুপক্ষকে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি। ইরানের এই সেনা কর্মকর্তা বলেন,
হরমুজ প্রণালীর পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির নৌ ইউনিট এবং পূর্বাংশ নিয়ন্ত্রণ করছে দেশটির নিয়মিত নৌবাহিনী। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি তেল পরিবহন হয়। তিনি আরও দাবি করেন, যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে, যদিও এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করেননি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন কোনো সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালী অতিক্রম করতে দেওয়া হবে না। আকরামিনিয়া বলেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষের ধারণা ছিল ভুল। আমাদের এমন অনেক সক্ষমতা রয়েছে যা তারা কল্পনাও করতে পারেনি। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরও ইরানের এই ধরনের কড়া বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আরও জানিয়ে দেব, ট্রাম্পের জন্য ইরানের সঙ্গে সম্পর্ক ঝুঁকিতে ফেলবে না চীন। বিশ্লেষক: ইরান যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছ থেকে বড় ধরনের সহায়তা আশা করলেও বাস্তবে বেইজিং সেই পথে হাঁটবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক নষ্ট করার ঝুঁকি নেবে না চীন। দোহার ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখাকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। তিনি বলেন, চীন কিছুটা ক্ষতির মুখে পড়লেও বিশ্বের অনেক দেশের তুলনায় তারা এখনও তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। এলমাসরির মতে, হরমুজ প্রণালীতে চলমান অস্থিরতার কারণে জ্বালানি ও বাণিজ্য পরিবহনে বিঘ্ন তৈরি হলেও চীন বিকল্প পথ ও কৌশল খুঁজে নিতে সক্ষম হয়েছে। তার ভাষায়, বেইজিং ইতিমধ্যে এই সংকট মোকাবিলায় বিভিন্ন বিকল্প ব্যবস্থা বের করেছে। বিশ্লেষক এলমাসরি বলেন, চীন কখনোই ইরানের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে চাইবে না। তিনি বলেন, চীন ও ইরান সরাসরি সামরিক মিত্র নয়, তবে তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারত্ব রয়েছে। তার মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় ইরানকে গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে দেখে চীন। বেইজিং মনে করে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধক শক্তি, তাই তারা মধ্যপ্রাচ্যকে পুরোপুরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে ছেড়ে দিতে রাজি নয়, বলেন তিনি। মধ্যপ্রাচ্যে বাড়ছে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি এখন বড় শক্তিগুলোর ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের উপর চাপ বাড়াচ্ছে, অন্যদিকে চীন ও রাশিয়া সরাসরি সংঘাতে জড়িত না হলেও তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখছে। এই অবস্থায় চীনের অবস্থান ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।